ফর্সড উইথ রোমাঞ্চ, জোরপূর্বক রোমাঞ্চ, পর্ব ৮। ভয়ে কাঁপতে কাঁপতে কথাগুলো আওড়াতে আওড়াতে বাড়ি ঢুকলাম। তবে টিউশন কোচিং কোনোটাই ছাড়ব না, এই সিদ্ধান্তে অটল ছিলাম। বুদ্ধি করে কলেজের পর বোরকা পরে কোচিং আর টিউশন কন্টিনিউ করলাম। এভাবে 2 দিন চলল, কিন্তু 3 দিনের মাথায় বাড়ি ফেরার সময় হলো বিপত্তি। কোত্থেকে মুখে মাস্ক লাগিয়ে এক ছেলে এসে গলার বাঁ দিকে পিস্তল ঠেকালো আমার। মুখ চেপে ধরে। নির্জন রাস্তা, এই এলাকায় লোকের আনাগোনাও কম, আবাসিক এলাকা বলে কথা। ছটফট করেও কোনো কাজ হচ্ছে না। এক পর্যায়ে মুখে হাত চেপে ধরে রেখেই এক প্রকার ছো মেরে আমাকে উঠিয়ে নিয়ে গাড়ির ব্যাক সিটে ঢুকে পড়ল। চোখ দিয়ে শুধু পানি পড়ছে। কোনোতেই কোনো কিছু করতে পারছিলাম না। আজ সকালে বের হওয়ার সময় বাবা বারবার করে বলে দিয়েছিলেন জলদি ফিরতে। আজকাল রাস্তাঘাটে কত মেয়ে রেপ হচ্ছে। সকালের ব্যাপারেও আজকে এমনই একটা হেডলাইন দেখেছিল। তাহলে কি কালকের পত্রিকার হেডলাইনটা তার জন্য লেখা হবে? চোখগুলোতে আস্তে আস্তে ঝাপসা দেখছি। মাথাটা এখন বেশ হালকা লাগছে। লোকটা আমাকে সিটের ওপর ফেলে এক হাত আর হাঁটুতে ভর করে আমার ওপর ঝুঁকে আছে। মুখে এখনো হাত চেপে ধরে আছে। এতক্ষণ নড়াচড়া করলেও এখন আর পারছি না। নিজেকে কেমন যেন তুলোর মতো হালকা লাগছে। তারপরেও হাত দুটো দিয়ে ঠেলে যাচ্ছি। কতক্ষণ পারবো জানি না। চোখ দুটো প্রায় নিভো নিভো, টেনেও চোখের পাতা ধরে রাখতে পারছি না। কথাগুলো বলছে আর গাল সমানে চাপড়ে যাচ্ছে। নিশিও ঘোরটা কেটে গেল আহিলের নাম শুনে। সময় নিয়ে চোখটা খুলল। গাড়িতে কোনো আলো নেই। রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলোয় আহিলের মুখটা দেখে নিশ্চিত হয়ে জোরে জোরে শ্বাস ফেলল কয়েকবার। নিশিকে চিটে বসিয়ে তার মাথার স্কার্ফটা ফেলে দিল। গাড়ির লাইট অন করে বাঁ হাতে গলা থেকে মাস্কটা টেনে তুলতে তুলতে ড্রাইভিং সিটের পাশ থেকে পানির বোতলটা নিয়ে আবার নিশির পাশে এসে বসলো। বোতলটা নিশির মুখের সামনে ধরতেই চোখ মুখ শক্ত করে নিশি হাত ছাড়া দিয়ে সরিয়ে দিল। সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। এত কিছু তার সাথে হয়ে গেছে, বিশ্বাসই হচ্ছে না। ভয়াবহ কান্না যেন চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ঠোঁটে ঠোঁট চেপেও কোনো মতে দমাতে পারছে না। বেশ আওয়াজ করেই হু হু করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে একেবারে হেঁচকি তুলে একাকার অবস্থা। পানিটা খাও, জাস্ট রিল্যাক্স। আহিল বারবার পানি মুখের সামনে ধরছে আর নিশি ভিড়িয়ে দিচ্ছে। তারপরে উপর কান্না করতেও নিষেধ করেছে, তাও শুনছে না। রাগে নিশির দুগাল চেপে নিজের মুখের কাছে নিয়ে এলো। গাড়িতে এসি চলা সত্ত্বেও ঘামিয়ে একেবারে চুল ঘাড়ে গালে লেপ্টে আছে। দু চোখ ভর্তি পানি, হালকা ফুলেও গেছে। এই বুঝি অভিমানী জলগুলো চোখের কোল থেকে গড়িয়ে পড়লো বলে। কেমন যেন ঘোর লেগে যাচ্ছে আহিলের। দিক শূন্য হয়ে নিশি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল পরম আবেশে। কি আছে এর মধ্যে? মাদকতা এত কাছে টানে কেন? একেবারে গভীরে হারিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু এই গভীরতায় কোনো শেষ নেই। আহিলের অবস্থা অনেকটা বেপরোয়া প্রায়। নিশিকে টেনে নিজের কোলের ওপর নিয়ে নিল, কিন্তু ঠোঁট ছাড়ার কোনো নামগন্ধও নেই। নিজেকে ব্যালেন্স করার জন্য আহিলের বুক পকেটে খামচে ধরে আছে সে। দমটা বুঝি এই ফুরিয়ে এলো। নিশিকে হাঁসফাঁস করতে দেখে আহিল ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বেশ জোরে জোরে শ্বাস নিয়ে আবারও আলতো করে দীর্ঘ চুমু খেলো। তারপর গলায় হাত ডুবিয়ে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটের চারপাশ ছুঁয়ে দিতে দিতে, কি ভেবেছিলে ড্রেস আপ চেঞ্জ করে চোখ মুখ ঢেকে দিলে আমি তোমায় চিনব না?
তুমি আমায় চিনতে পারোনি নিশু। এই 2 দিন আমি ছায়ার মতো ছিলাম তোমার পেছনে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার থেকে না হয় নিজেকে লুকিয়ে নিলে, তারপর বাকিটা আমার ন্যায়ের কারণটা ভেবেছো। আমার তোমায় নিয়ে বিগত 1 মাসের টেনশনের কোনো ধারণা আছে তোমার? সারা উইকেন্ড গাধার খাটুনি খেটে 2 দিনের ব্রেকে রেস্ট না নিয়ে 19 ঘন্টা করে 38 ঘন্টা জার্নি করে 10 ঘন্টার জন্য দেশে আসতাম জাস্ট এই টেনশনগুলোর জন্য। আর তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ। পেরেছো নিজেকে লুকাতে, পারবে না। সো অযথা সময় নষ্ট করার চেয়ে আমার কথা মন দিয়ে শুনবে এখন থেকে। কথাগুলো বলতে বলতে টিস্যু দিয়ে নিশির মুখের আর গলার ঘামগুলো মুছে দিচ্ছে। খোলা চুলগুলো একসাথে করে চুল থেকে আরেকটা পাঞ্চ ক্লিপ খুলে আটকে দিল। নিশি এখনো স্বাভাবিক হতে পারছে না, বেশ কাঁপছে। লোকটার এমন ভয়াবহ পাগলামি দেখে আরো দিশেহারা লাগছে। কেন করছে এগুলো? কয়দিন ধরেই বা চেনে, কেন করছে এসব? নিশির আকাশ পাতাল ভাবনার মাঝেই আহিল নিশিকে খুব টাইট করে আগলে ধরলো। এখনো নিশি আহিলের কোলের ওপরেই আছে। এভাবে কাঁপছো কেন? তোমাকে বাস্তবতাটা বোঝানোর জন্যই আমি এসব করেছি নিশু। প্লিজ রিল্যাক্স যান। আয়া আয়া আপনি এসব কি করছেন বলছেন? জান মানে কি? আমি আপনার জান না। আমায় কথায় কোথায় এমন চুমু খান কেন? দেখুন, এসব আমার একদম ভালো লাগে না। হেসকি তুলে কাঁদতে কাঁদতে আমি জড়িয়ে ধরবো আর আমি চুমু খাবো। ইউ আর মাইন। ইচ্ছায় অনিচ্ছায়, সজ্ঞানে অজ্ঞানে তোমার প্রতিটি স্পর্শের হকদার শুধুমাত্র আমি, আর কেউ নয়। কান্নাকাটি না করে অভ্যাস করে নাও। নিশির চোখের পানি মুছে দিতে দিতে বলল। সেদিনের পর টিউশন কোচিং একেবারে ঘুচে দিয়েছে। তারপর আহিল নিজে থেকেই আরফিকে পড়ানোর জন্য নিশিকে অ্যাপয়েন্ট করে। এরপর আর পাইকে আহিলকে ইচ্ছে করেই সকালের দিকে পড়া সেট করিয়েছিলেন, যেন আরফি ফ্রেশ হতে হতে তিনি নিশিকে নিজের কাছে রাখতে পারে। এই 10-15 মিনিট আহিল নিশিকে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমাতো, আর কখনো চুলে বিলি কাটতে কাটতে নিজেই কথার ঝুড়ি নিয়ে বসতো, বা কখনো নিশির কোলে মাথা রেখে তার হাত দুটোকে বালিশ বালিশ বানিয়ে ঘুমাতো। আবার কখনো চুল টেনে দিতে বলতো। কিছুদিন পরেই আরফি ব্যাপারটা জেনে যায়। জানার পরেও সে নিজেও তাদের সুযোগ করে দিত। তাদের এত বড় বাড়ি, একদিকে গেলে আরেক দিক দেখা যায় না। কে দেখবে তাদের এই রোমান্স? নিশি প্রথম প্রথম রেগে বিরক্ত হয়ে গেলেও এক সময় তা রুটিন হয়ে গেছে। নাজমুল সাহেবকে কিছুটা বললেও সবটা আর বলতে পারেনি। যতই হোক বাবা বলে কথা। পড়ানোর ফাঁকে ফাঁকে আরফিও দুষ্টুমি করে ভাবি ডেকে দিত। কথাগুলো ভাবছিল আর আপন মনে হাসছিল নিশি। এর মধ্যেই আহিল এসে পেছন থেকে জড়িয়ে ধরে গালে গাল ঘষে দিল। ঘুম কেমন হলো? ভালো। কোথায় ছিলেন আপনি? অফিসে যেতে হয়েছে একটু। নিশির কপালের পাশটায় চুমু খেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিলে কিছু? কাবার্ড থেকে তোয়ালে নিতে নিতে। হুম, দেখি চোখের লাল ভাবটা কেটেছে কিনা। নিশির গালে হাত রেখে, এই তো কমে গেছে। আমায় একটু কোলে নিন না। আহিলের কলারের দিকের বোতামগুলো নাড়াচাড়া করতে করতে চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেশ লজ্জা পাচ্ছে। কি? বাহ বাহ, ভালোই তো উন্নতি হয়েছে। কথাটা বলেই নিশির কোমরের দুপাশে চেপে ধরে নিজের সমান করে নিল। নিশিও স্বর্ণপর্ণে
আহিলের দুখাদে আঁকড়ে ধরে রইল, কিছুতেই চোখে জল রাখতে পারছে না। দেখলেই খুন হয়ে যাবার উপক্রম। আহিল নিশির নিচের ঠোঁটে আলতো চুমু খেয়ে, কি ব্যাপার বলো তো, আজকাল আমার পিচ্চির কোলে উঠতে ইচ্ছে করে যে, আচ্ছা চুমু খেতে ইচ্ছে করে না। নিশু কোনো কথা না বলে আহিলের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরলো। পা এখনো মাটি স্পর্শ করেনি। আহা, আমি দেখছি না তো চেহারাটা, দেখি একটু খেয়ে গালগুলি মিষ্টি করেছে কিনা। আমি কিন্তু লজ্জা পাচ্ছি, ভীষণ খারাপ আপনি। বারে কি খারাপটা করলাম আমি? আমি তো বলেছি শুধু চুমু খেতে ইচ্ছে করে কিনা। আপনি কি ইচ্ছে করার অপেক্ষায় থাকেন? যখন তখন চেপে ধরে তো চুমু দিয়ে দেন। কাঁধ থেকে মাথা তুলে আহিলের দিকে তাকিয়ে, ওরে দুষ্টু, তোমার হচ্ছে দাঁড়াও, এখন লজ্জা পাচ্ছে না? আমি কিছু বললেই লজ্জায় মাখামাখি। বলেই নিশিকে বিছানায় ফেলে আহিল এক হাতে তার দুহাত আটকে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল, আর অন্য হাতে সুরসুরি। এদিকে নিশি তো যায় যায় প্রায়, এই মেয়ের এমনিতেই সুরসুরি বেশি। তবে আহিল আর বেশি ক্ষণ আটকে রাখলো না, কিছুক্ষণ পরেই ছেড়ে দিল। ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে আহিলকে লাগিয়ে দিল দু চারটে। কি দম শেষ তো পিচ্ছি, বলে আহিল বিছানায় গা এলিয়ে হাসতে লাগলো। আচমকাই নিশি আহিলের ওপর উঠে গেল, মাথা উঁচু করে নিশিকে দেখতে নিলেই দুহাতের আজলায় আহিলের মুখখানা ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। একে অপরের মধ্যে যেন মাদকতা ছড়িয়ে পড়ছে। আহিল পরম যত্নে নিশিকে আরো নিজের সাথে মিশিয়ে নিল। প্রায় 15 মিনিট পর ছাড়ালো আহিলকে। আহিলের চোখ এখনো ঘোর কাজ করছে। এবার নিশি বেশ জোরেই একটা কামড় বসিয়ে দিল আহিলের নিচের ঠোঁটে। নিশু, ডন কল মি পিচ্ছি, মাইন্ড ইট ভাব নিয়ে। তবে রে, দেখতে দেখতে নিশির সবগুলো এক্সাম শেষ হয়েছে প্রায়। আজকের এক্সামটা দেবার পর আরও একটা এক্সাম রয়েছে। প্রায় সপ্তাহ তিনেকের ব্যবধানে 7টা এক্সামই হয়েছে প্রায় মাসখানেক জুড়ে। আহিলেই সম্পূর্ণ সময় বাসায় থেকেই অফিস সামলেছে আর নিশিকে গাইড করেছে। অ্যাক্সিডেন্টের পর থেকেই নিশির মধ্যে বেশ একটা পরিবর্তন লক্ষ্য করছে সে। মেয়েটা অল্পতেই রেস্টলেস হয়ে যায়, তার উপর স্ট্রেস একদমই নিতে পারে না, অনেকটা টেম্পারেট টাইম হয়ে যায়, কান্নাকাটি করে হুলস্থল বাঁধিয়ে ফেলে একেবারে। নিশির সাইকিয়াট্রিস্ট যদিও ব্যাপারটা আহিলকে বলেছিলেন, ব্যাপারগুলো মাথায় রেখেই আহিল নিশকে মনিটরিং করেছে এতদিন। আর এই কয়দিনে পুরো নাককে দম নিয়ে এসেছে তার আবদারে আর বায়নায়। সবটাই আহিল করেছে অনেক ঠান্ডা মাথায়। আজকে তার নতুন আদেশ হয়েছে, একদম বসে থেকে তাকে নিয়ে যেতে হবে। এতদিন তো নিশির এক্সামের সময়টাতে অফিসের মিটিংগুলো হ্যান্ডেল করতো, আর এক্সাম শেষে ড্রাইভার সহ নিশি আহিলকে অফিস থেকে পিক করে নিত। মূলত এক্সামের পর নিশি দিনের বাকি অংশ সময়টা লম্বা ঘুম দিয়ে কাটায়। তাই আহিল নিশি ঘুমিয়েছে কিনা কনফার্ম হয়ে আবার বেরিয়ে পড়ে। আর আজকে সাথে করেই নিয়ে যেতে হবে। গাড়িতে বসেই আহিল কথাগুলো ভাবছিল আর ফোনে নিশির পিক দেখছিল। মেয়েটা একদম সর্বস্ব জুড়ে গিয়েছে যেন। ছবিগুলো দেখে পিচ্চিটাকে একদম বুকে নিয়ে পিষে ফেলতে ইচ্ছে করছে খুব। বুকটা বড্ড নিষ্পিস করছে যেন, যতক্ষণ পাশে থাকবে আর উল্টাপাল্টা কাজ করবে। ধমক দিলেই সেরেছে। আগে তো রডযোগী চোখটিয়ে ঝগড়া করতো, কিন্তু আজকাল নতুন করে গাল ফোলানো শিখেছে। মুখটা গোপাল ভাঁড় করে চুপ করে বসে থাকবে, এত কিউট লাগে তখন।
ভাবতে ভাবতেই ফোন স্ক্রিনটা বুকের বাঁ পাশে ঠেকিয়ে ধরলো। আজকে ড্রাইভার নিয়ে আসেনি, এতক্ষণ ড্রাইভিং সিটেই বসেছিল। ডান হাতের কনুইটা জানালায় ঠেকিয়ে কপাল স্পর্শ করে আছে, আর বাঁ হাতের অবস্থান আগের মতোই আছে। তুমিটা আমার সামনে আসলেই এত ভালোবাসা পাই কেন বলো তো? আমার আমিত্বে যে তুমি আমাকে দেউলিয়া করে দিচ্ছ পিচ্চি। চোখ বন্ধ করে কথাগুলো বিড়বিড় করে বলছিল আহিল। গাড়িতে বসে না থেকে সানগ্লাসটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল আহিল। হাত ঘড়িতে সময় দেখে বোঝা গেল আর মিনিট 20 পরে নিশি বেরিয়ে পড়বে। কিছুটা হেঁটেই ঢুকে পড়ল ইউনিভার্সিটিতে। এখানকার ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আশরাফ সাহেব, মানে আহিলের বাবা। আর নিশি এখানে অ্যাডমিশন নেবার পর গত বছর 35% শেয়ার এবং রিসেন্টলি 10% শেয়ার কিনে স্টার স্টেডি বোর্ডের একজন মেজর মেম্বারশিপ করে নিয়েছেন। যদিও নিশি এর কিছুই জানে না। আহিল সোজা ডিনের রুমে চলে গেলেন। সেখানে আলাপ আলোচনা করতে করতে প্রায় আধ ঘন্টা ঘড়িতে সময় দেখে আহিল বেশ তাড়াহুড়ো করে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ির কাছে আসতেই দেখলো নিশি গাড়ির পাশে ফুটপাতে বসে আছে, পায়ের জুতা খুলে, পাশে পেন্সিল ব্যাগ আর ফোন রাখা। নিশিকে এভাবে বসে থাকতে দেখে আহিল দ্রুত পা চালিয়ে এগিয়ে গেল। এই পায়ে কি হয়েছে নিশু? পায়ের কাছটাতে হাঁটু ভেঙে বসে। এক্সাম কেমন হলো তা তো জিজ্ঞেস করলেন না। আচ্ছা, এক্সাম কেমন হয়েছে শুনি। আমি বলেছি বলেই জিজ্ঞেস করেছেন। হোয়াট হ্যাপেন নিশো? এমন করছো কেন? আমার এখন আপনার সাথে ঝগড়া করতে ইচ্ছে করতেছে। কেন? আমি এখানে 20 মিনিট ধরে বসে আছি, আপনাকে ফোন দিচ্ছি, ফোনও ধরছেন না। ফোন সাইলেন্ট করা। বাট এক্সাম তো 10 মিনিট আগে শেষ হওয়ার কথা। তুমি আগে বের হয়ে গেলে কেন? মিস করছিলে বুঝি? ভ্রু নাচিয়ে দুষ্টু হেসে টিচার আমার খাতা নিয়ে গিয়েছে পেছনে তাকানোর জন্য। বেশ তো, পেছনে তাকালে কেন? আমার পেছনের ছেলেটা বেশ অসুস্থ, ওকে একটু হেল্প করেছিলাম। কয়েকবারই স্যার ওয়ার্নিং করেছিলেন, সব শেষে নিয়ে গেল। ব্যাপার না, এরকম হয়ই। রোলস তো রোলসই। এখন চলো গাড়িতে ওঠো। না। কেন? আমি রাগ করেছি তো, তাই আমি উঠবো না। আপনি আমার রাগ ভাঙান আগে। ওকে। আহিলার কথা না বাড়িয়ে নিশিকে সাবধানে পাজা কোলে করে গাড়িতে বসিয়ে দিল। তারপর বাঁ হাতে রাস্তা থেকে পেন্সিল ব্যাগ আর জুতা নিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। জুতা খুললে কেন পা থেকে অস্বস্তি লাগছিল? সত্যি করে বলো তো, ব্যথা পেয়েছো কোথাও? জুতা পরে অস্বস্তি লাগার তো কথা না। কি হয়েছে? কিছু হয় নাই তো, পায়ের পাতা চলছিল। আহিলার কথা না বাড়িয়ে নিশিকে নিয়ে একটা ফুড কোর্টে ঢুকে পড়ল। এক্সামের আগে কি চলে এই মেয়ের পেটে আল্লাহ জানে। গাল চেপে হাত চেপে 1-2 গালের বেশি কখনোই খাওয়ানো যায় না। আর খাবো না, পেট ব্যথা, বমি পাচ্ছে, কত অজুহাত। উফ। এখন সময়টা প্রায় দুপুরই বলা চলে। আহিল তাই লাঞ্চই অর্ডার করেছেন তাদের জন্য। সেখান থেকে লাঞ্চ কমপ্লিট করে দুজনে মিলে চুটিয়ে রিক্সা নিয়ে পুরো ডাবি এড়িয়ে ঘুরগুলো। সব শেষে বিকাল 4টায় ডিনে স্প্লক্স দ্য ব্রোজেন অ্যানিমেশন মুভি, নিশি মুভি সবটা এনজয় করলেও আহিল মুখের উপর রুমাল ঢেকে ঘুম দিয়েছে। রাতে খুব একটা ঘুম হয়নি তার। ইলেকট্রিসিটি গন্ডগোল হয়েছে মাঝরাতে। ব্যাকআপ আইপিএস এর নিচতলায় বার ইনক্লুড করা বাকি ছিল, সেটাও
পসিবল হয়নি। ঘেমে নিয়ে একাকার অবস্থা। এদিকে নিশিও বেশ ছটফট করছিল গরমে। ম্যাগাজিন দিয়ে আর কত বাতাস করা যায়। জানালা মেলে পর্দা উঠিয়ে দেওয়ার কিছুটা গোমড় ভাব কমলে গরম কোনো মতে কমানো সম্ভব হচ্ছে না। এসি অফ হবার কিছুক্ষণ পরেও রুম বেশ ঠান্ডা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যেন কেউ গায়ে মরিচগুলো ঢেলে দিয়েছে। সারা শরীর জ্বলছে, ঘুমিয়েও নিশিও ঘেমে একাকার। ঘামের শরীরে থাকলে অসুস্থ হয়ে পড়বে বলে ভেজা টাওয়াল দিয়ে গা মুছিয়ে জামা চেঞ্জ করে দিল। এদিকে নিশি বেহুশের মতো ঘুমাচ্ছে। মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে বলে আহিলও ডাকছে না। প্রপারলি ঘুম না হলে পরে সারাদিন মাথা ব্যথায় ভুগতে হতে পারে। তাই আর সাত পাঁচ না ভেবে পাজা কোলে নিয়ে উপরে চলে গেল আগের রুমে। নিশিকে ঠিকঠাক শুয়ে দিয়ে নিজে শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিল, কিন্তু ঘুম আর হলো না। তাই এখন চোখে রাজ্যের ঘুম ভর করেছে। দিনকাল বেশ ভালোই যাচ্ছে নিশির। এক্সাম দিয়ে বেশ শান্তির দিন কাটাচ্ছে সে। আহিল আবার পুরো দমে অফিসে জয়েন করেছে, কিন্তু তাই বলে নিশির কোনো প্রকার অযত্ন সে করছে না। মেয়েটাকে চোখে হারায় প্রচণ্ড, তাই তো বাপের বাড়ি টাকাটা এলাও করছে না। নিশি কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আহিলকে যাবার ব্যাপারে রাজি করায়, কিন্তু সেটা হয় আহিলের নিজস্ব রুটিনে। সকালে অফিসে যাবার সময় ড্রপ করে দিয়ে যায়, আবার বিকেলে অফিস থেকে ফেরার পথে কিছুটা টাইম এ বাড়িতে স্পেন্ড করে নিশিকে আবার বগল দাবা করে নিয়ে আসে। তবে মাঝে মাঝে নিশি বেঁকে বসলে থাকা লাগে রাতে। নিশিটাও যেন আজকাল বেশ যত্নশীল হয়ে গেছে। আহিল যতক্ষণ থাকবে ততক্ষণ আহিলের আশেপাশে থাকবে। কোনো কিছু লাগলো কিনা সব একেবারে মেয়েটা নিজের হাতে করতে চায়। আহিল আর নিশির বিয়ের ব্যাপারটা আস্তে ধীরে বেশ ফলাও হয়ে গেছে চারিদিকে। আর তার সাথে সাথে আহিলদের নিকটতম আত্মীয়দের মধ্যে নিশিদের নিকটস্থ আত্মীয় স্বজন তেমন নেই বললেই চলে, আর যারা আছেন তারাও বেশ দূরে থাকেন। তাই তারা এ ব্যাপারে কিছুই জানেন না। আহিল হচ্ছে তার মামাদের একমাত্র ভাগ্নে, আর সেই সাথে সবার বড় কাজিনদের মধ্যে। তাই কম বেশি সবাই মোটামুটি ক্ষেপে আছে তাদের উপর। এই নিয়ে শিমুল বেগমের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন তার শাশুড়ি। বড় নাতি বিয়ে নিয়ে খুব আশা ছিল তার, অথচ এত কিছু হয়ে গেছে তাকে কেউ জানানোর মনে করলো না। এদিকে প্রতিবেশীরাও বেশ মুখিয়ে আছে বউ দেখার জন্য। তাই বাড়িতে সবার সাথে কথা বলে ঘরোয়াভাবেই মুখ দেখার একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। আর আহিলকে পাঠিয়েছেন তার দাদিকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে। আর যাই হোক, তিনি তার নাতির কথা ফেলতে পারবেন না। এই নিয়ে কমতো ফোন দিল না সে। প্রতিবারই ফোন দিয়ে ডজন খানেক ঝাড়ি খেয়েছে শাশুড়ির কাছে, অথচ যিনি শিমুল বেগমকে বিয়ের পর থেকে আগলে রেখেছেন, না পেরে ছেলেকে দিয়েও ফোন করিয়েছিলেন, কিন্তু এতে আরও হিতে বিপরীত হলো। পারে না ফোনের ভেতরে হাত ঢুকিয়ে ছেলের চুল ধরে টানে। তাই সব ভেবেই আহিলকে পাঠাচ্ছে তিনি। ঘরোয়া আয়োজন হলেও শিমুল কোনো ত্রুটি রাখছেন না। সকাল থেকে রান্না শুরু করেছে বাড়ির পেছনের দিকে। বিকেল থেকে গেস্ট আসবে, নিশিকে সুযোগ পেলেই যখন যা মনে পড়ছে বুঝিয়ে দিচ্ছে। প্রথমে পার্লারের দিক লোক দিয়ে নিশিকে সাজানোর কথা বললে ও শাশুড়ির কথা ভেবে তা বাদ দিয়েছেন তিনি। নিজের হাতে সাজিয়েছে ছেলের বউকে। মেয়েটাকে একেবারে পরী লাগছে। কমলা রঙের কাতান শাড়িতে কমলা জমিনের কালো পাড়, আর তার উপর গোল্ডেন সুতোর কাজ। শাড়িটা অনেকটা
পুরনো ধাঁচের আর তার সাথেই মিল রেখে শাশুড়ির দেওয়া আগের ডিজাইনের গয়না পরিয়ে দিল। চুলগুলো খোপা করে ফুল জড়িয়ে দিয়েছে তাতে, কানে দুল পরিয়ে টানাগুলো খোপার দুপাশে ঝুলিয়ে গুজে দিয়েছে হাতের বাজু। খোপার চাঁদ, কোমরের বিছা, পায়ের নুপুর সব একে একে গায়ে জড়িয়ে দিয়েছে শিমুল বেগম নিজ হাতে। শাড়িটাও পরিয়েছেন আটপৌরো করে, একদম শাশুড়ির মন মতো করে সাজিয়েছে। তারপরেও মন থেকে ভয় যাচ্ছে না, নিশিকে বেশ শিখিয়ে পরিয়ে দিচ্ছেন। মেয়েটাও বেশ ভয় পাচ্ছে, বোঝাই যাচ্ছে। দুপুর 2টো নাগাদ আহিল দাদিকে নিয়ে ফিরে এলেন। এই খবর শোনা মাত্রই শিমুল বেগম ছুটে গেলেন সদর দরজায়। কেমন আছেন আম্মা? খবরদার আমার সাথে কোনো কথা বলবে না তুমি। পরের মেয়েকে যতই নিজের ভাবি, তারা কখনো আপন হয় না। আমার ছেলেটাকেও শিখিয়ে নিয়েছো একেবারে। এই বুঝি শিখছো পরিবার থেকে? হুঙ্কার দিয়ে শিমুল বেগমের দলা পাকিয়ে কান্না আসছে। বিয়ের প্রায় 30 বছর হতে চলল, শাশুড়ি কখনো তাকে এভাবে বলেনি। তারপরেও নিজেকে শান্ত করে শাশুড়িকে বুঝিয়ে শুনিয়ে ভেতরে নিয়ে গেলেন। তা ছেলে বউকে ডাকো, দেখে ধন্য হই। ডাকছি আম্মা। নিশিকে ভেতর ঘর থেকে ডেকে নিয়ে আসলেন শিমুল। মাথায় ঘোমটা টেনে দিয়েছে। ড্রয়িং রুমে ঢোকার আগেই নিশিকে দেখা মাত্রই সোফা থেকে উঠে তাদের সামনে এগিয়ে গেলেন। এই মেয়ের বয়স কত? এত ছোট মেয়েকে বিয়ে করিয়েছ? আমার নাতিকে বাড়ির বউ হবে, হৃষ্টপুষ্ট, তবেই না বাচ্চা কাচ্চা নাদুস নুদুস হবে। কিভাবে? ভালো মন্দ খাওয়াই নাই বুঝি? হাড্ডি ছাড়া তো কিছুই না গায়ে। আমার নাতিরে বাইধে রাখবা কেমনে? হ্যাঁ। কথাগুলো বলতে বলতেই নিশিকে নিজের পাশে নিয়ে বসালেন তিনি। নিশি কান্না দমিয়ে রাখতে রাখতে চোখ ব্যথা করছে, কিন্তু তাও চুপচাপ মুখে হাসি টেনে বসে আছে। এই বাড়িতে এতদিন ধরে আছে, কিন্তু একবারও বাড়ির বউ ব্যাপারটা ফিল হয়নি। কিন্তু আজ হচ্ছে। এত কথা শোনার পরেও হাসি টেনে রাখতে হচ্ছে। দেখি, এদিকে তাকাও দেখি, বলেই তিনি নিজের ব্যাগ থেকে একটা স্বর্ণের তাজ বের করে নিজের নিশির মাথার ঘোমটা ফেলে দিয়ে বসিয়ে দিল। এইটা আমার দাদি আমার বিয়ায় দিয়েছে, আর আমি তোমারে দিলাম। শিমুল রেও দেই নাই, আমার নাত বউরে দিমু বইলা। শোনো শিমুল, এইবারের মতো তোরে মাপ কইরা দিলাম। নাত বউ আমার বেশ পছন্দ হয়েছে। নিশির থুতনিতে ধরে চুমু খেয়ে তবে একেবারে পোলাপান জামাইয়ের মন জোগাইয়া চলল। বুঝলা, পোলা মানসের মন। আম্মা, আপনার নাতের পছন্দের আপনার নাত বউ। ওর সাথেই আমার বোঝাপড়া বাকি আছে। কইসে অফিসে গেছে আম্মা। আপনার ছেলে ফোন দিয়ে ইমার্জেন্সি যেতে বলল। বিকেল 4টা থেকে গেস্ট আসছে। বাড়ির স্টাফরা সবাই আপ্যায়নে ব্যস্ত। শিমুল বেগম ওদিক এদিক সামলাচ্ছেন। পার্লারের মেয়েকে নিচে বসে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে নিশিকে সাজাচ্ছেন। নিশি তো বেশ অবাক, এই বয়সেও এত আধুনিক রুচিবোধ দেখে। নীলের উপর রূপলি সুতার কাজ করা বেনারসি পরানো হয়েছে তাকে। চুলগুলো সামনে সুন্দর করে সেট করে তাজ বসিয়ে পেছনে স্ট্রেট করে ছেড়ে দিয়েছে তামিলনাড়ু স্টাইলে। বেলি ফুলের গাজরা আর তার সাথে বড় সীতাহার, 11 লরের হাতে চূড়, বালা বাহুতে বাজু, সব মিলিয়ে কনে লাগছে তাকে। আহিলের দাদি বগল দাবা করে নিশিকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। সবাই এটা সেটা গিফট হাতে তুলে দিচ্ছে তার। ততক্ষণে আহিল একটা অফ হোয়াইটের উপর ব্লু ব্লুকের কাজ করা পাঞ্জাবি পরে রেডি হয়ে এসেছে। তার সব বন্ধু বান্ধব এসেছেন, তার ওই সময় দিচ্ছে সে। নিশিকে দেখার একদম সময় নেই তার। নিশির মা বাবা
আসতেই শিমুল বেগম তাদের পরিচয় করিয়ে দিলেন আহিলের দাদির সাথে। রাত 12টা পর্যন্ত চলল আড্ডা। দাদি আসর ছেড়েছে ঘন্টা দুয়েক আগেই। দিনে জার্নি করে এখন আর শরীর দিচ্ছে না। নিশি মা বাবাকে বিদায় দিয়ে শিমুল বেগমকে বলে রুমে চলে এলো। আহিলকে তার বন্ধুরা এখনো ঘিরে রয়েছে, সে থাকুক। সবাইকে বিদায় দিয়ে রুমে চলে এলো আহিল। এসে দেখলো নিশি কোনো কিছু চেঞ্জ না করে বিছানায় শুয়ে আছে। দরজা লক করে এগিয়ে গেল নিশির দিকে। ডাকাডাকি করে কোনো লাভ হচ্ছে না, একদম ঘাড় গুজে শুয়ে আছে যাকে বলে। আহিল কিছুটা ধমকে জোর করেই বসিয়ে দিল। গায়ের গয়নাগুলো একে একে সব খুলে দিল। গয়নার চাপে চামড়ায় একেবারে রক্ত জমে যাবে এমনভাবে লাল হয়ে আছে। ঠাটিয়ে কয়েকটা লাগাতে পারলে বেশ হতো। কি করেছো এগুলো? হ্যাঁ। চুলের বেলি ফুলগুলি খুলতে গিয়ে মেজাজ আরও খারাপ হয়ে গেছে। ফুলগুলো একেবারে চুলে পেঁচিয়ে একাকার। কয়েকবার টানাটানি করা হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে। এই অবস্থা দেখে আহিলের ইচ্ছে করছে চুল ছিঁড়ে ফুলগুলি খুলে নিতে। এত রাগ উঠিয়ে দেয় এই মেয়ে। বিছানায় নিশির পেছনেই বসে আছে আহিল। আয়নাতে নিশির অন্ধকার করে রাখা মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আহিল আস্তে ধীরে সময় নিয়ে চুলগুলো খুলে দিল। তারপর নিশির মুখোমুখি বসে বাহাতের অনামিকায় একটা রুবি পাথরের স্কোয়ার শেপের আংটি পরিয়ে দিল। আমার তরফ থেকে আমার কলিজার মুখ দেখার গিফট বলেই আহিল নিশির কপালে চুমু এঁকে দিল। গিফট দিয়ে দায় সারছেন তাই না? এত কিছু না করে একটু সুন্দর করে যদি বলে দিতেন আমায় কেমন লাগছে তাতেই হতো। অভিমানী কণ্ঠে মুখটা নিচু করে বললেন, বলবো তোরে পাগলি, তোর রূপের প্রশংসাটা হবে যে ঠোঁটে ঠোঁটে, ভালোবাসার গভীরতায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই শিমুল বেগম কাজে লেগে পড়েছেন। বাড়িতে এত শত সার্ভেন্ট থাকা সত্ত্বেও নিজেই ছুটাছুটি করে কাজ করছেন। বলতে গেলে শাশুড়িরই রাগ তাকে বেশ অস্থিরতায় ভোগাচ্ছেন। বিয়ের পর থেকে মানুষটা তাকে কখনো এক কটু কথা বলেনি। একদম নিজের মতন করে আগলে রেখেছেন। হাতে হাতে সংসারের সব কিছু তাকে শিখিয়েছেন। রাগী স্বভাবের বলে শাসনও করেছেন। কিন্তু এভাবে মানুষটাই বা দোষ কিসের? বয়স হয়েছে, আহিল তার বংশের প্রথম নাতি। তাকে ঘিরে আশা থাকাটা বেশ কোনো স্বাভাবিক ব্যাপার না। তবে তারা যেটা করছে সেটাই অস্বাভাবিক। নিজ হাতে রান্না করে শিমুল বেগম প্রতিটি পদ বারবার করে দেখছেন কোথাও কোনো ভুল আছে কিনা। সার্ভেন্ট দিয়ে রান্নাঘর থেকে সব কিছু একে একে আনিয়ে টেবিল গোছাতে লাগলেন। তখনই আহিলের দাদি এসে ডাইনিং টেবিলে বসলেন। তাকে দেখা মাত্রই শিমুল বেগম অকারণে ছুটাছুটি করে যাচ্ছে। একই একই জিনিস বারবার দেখছে। মুছে রাখা প্লেটগুলো বারবার মুছছেন। শিমুল, জি আম্মা, কিছু লাগবে? আমার পাশে এসে বসো তো একটু। অনেকটা হাত ধরে টেনেই পাশে বসিয়ে দিলেন আহিলের দাদি শিমুল বেগমকে। কাল বকেছি বলে ভয় পেয়েছিস, জানিসই তো আমার ধাস, যা মনে আসে বলে দেই। তোকে বকা দিয়ে আমার কেন যেন খুব খারাপ লাগছিল জানিস। তবে দাদু ভাইয়ের বিয়ের ব্যাপারটা যে আমি জানার এতটাই অযোগ্য ভাবতে পারি নাই রে। আম্মা, দয়া করে ভুল বুঝবেন আর কষ্ট পাবেন না। আহিলের বিয়ে অনেকটা শুনেছি আশরাফের কাছে, আমাকে সবই বলেছে। এর মাঝে সময় করে আমার ওখানে গিয়েছে একদিন। তবে সত্যি বলিতে আমি তোর ফোনের অপেক্ষায় ছিলাম রে। আম্মা, মাফ করে দেন, আমি আপনাকে কষ্ট দিয়েছি আম্মা। আপনার যা মনে চায় আমাকে বলেন, বকুন, কিন্তু রাগ করে থাকবেন না আম্মা। ধুর পাগল। অভিমানের পালা চুকিয়ে শাশুড়ি বউ মিলে ফের আগের মতো করে আড্ডা জুড়ে দিলেন। শাশুড়ির এমন
সহজ হওয়াতে যেন শিমুল বেগমের বুকের উপর থেকে হাজার মন ভর সরে গিয়েছে। নাতি আর নাতি নিয়ে মহিলার আহ্লাদের শেষ নেই। তবে তিনি সবই করবেন আহলকে তার উপযুক্ত শাস্তি দিয়ে। নিশু উঠো, নিশু। একটু পর। এখনই তো ঘুমালাম। না যান, আজকে আর ঘুমাতে হবে না। দাদি আসছে। আম্মু কি বলে দিয়েছেন মনে নেই। বলেই নিশিকে টেনে নামিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লেন। ঘুমের রেশ এখনো ভালো করে কাটেনি তার। গায়ের শাড়িটা বিছানার কোণে পড়ে আছে দিব্যি। কাঁধ থেকে নেমে পড়া ব্লাউজটা কাঁধের ওপর তুলে দিয়ে নিশির চোখে মুখে পানির ঝাপটা দিয়ে দিল ভালো মতন। চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে এর ঘুম কতটা প্রয়োজন। কিন্তু পরিস্থিতির শিকার দুজনেই। আহিলের নিজেরই ঘুম সরছে না চোখ থেকে। তার তার উপর নিশির মেডিসিনের এফেক্ট। দাদি না থাকলে না হয় এত সমস্যা হতো না। নিশিকে ফ্রেশ হবার জন্য তাগাদা দিয়ে আহিল রুমে চলে এলো। ইন্টারকম থেকে ফোন নিয়ে সার্ভেন্ট আনিয়ে বেশ বেড সহ রুমটাকে গুছিয়ে ফেলল পুনরায়। নিশি ততক্ষণে একটা হালকা ফুলেল প্রিন্টড খয়েরি রঙের সুতি থ্রি পিস পরেছে। গোসল শেষে একেবারে পায়েল পেঁচিয়ে বের হয়েছে ওয়াশরুম থেকে। ঘাড় মুখ এখনো পানির ফোয়ারায় পরিপূর্ণ। সেলোয়ারের নিচের বেশ খানিকটা ভেজা, তার সাথে পিঠ আর কোমরের দিকটাও ভিজে আছে বেশ। কামিজের এখানে সেখানে ছোপ ছোপ ভেজা। সব মিলিয়ে এক আর্দ্র মোহময় রূপ যেন তার ঘরটাকে পরিপূর্ণ করে রেখেছে। স্টাডি রুমের ওয়াশরুম থেকে গোসল সেরে কোমরে তোয়ালে পেঁচিয়ে সবেমাত্র রুমে ঢুকলো সে। ওয়াশরুমে থাকা অবস্থায় একবার ফোন বেজে অফ হয়ে গিয়েছে। কে ফোন করেছে দেখলেও পারলো না। একরাশ বিরক্তি নিয়ে ফোনটা চার্জে সেট করে এসির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। ঘাড়টায় যেন আগুন জ্বলছে তার। শ্যাম্পুর পানি গড়িয়ে পড়া মাত্রই জ্বলনি একেবারে ঘাপটি মেরে রয়েছে সেখানে। কিছুটা স্বাভাবিক হয়ে চোখ খোলা মাত্রই দেখতে পেল নিশি ড্রেসিং টেবিলের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে। তোয়ালে মেঝেতে পড়ে রয়েছে পাশে। চোখে মুখে চুল ছড়িয়ে সে এক স্নিগ্ধতার লুকোচুরি চলছিল যেন তার সর্বাঙ্গে। আহিল সামনে এগিয়ে গিয়ে কিছুটা জোর করেই বসিয়ে দিল নিশিকে। এভাবে ঘুমাতে নেই নিশু, পরে মাথা ধরে যাবে দেখবে। উঠো এবার, রেডি হও চটপট। নিশি এইবার কিছুটা বাধ্য হয়েই ঝিমিয়ে ঝিমিয়ে রেডি হয়ে নিচ্ছে। এদিকে আহিলও রেডি প্রায়। হালকা সাদাটে বেগুনি মিশেলের একটা শার্ট, তার সাথে অ্যাশকোটেড ইজি প্যান্ট। শার্টটা মূলত বেচারা বাধ্য হয়েই সাত সকালে পড়েছে। না হলে ঘাড়ের বৈচিত্র্য প্রদর্শনীতে মান সম্মান ছিটে ফোটাও বাঁচাতে পারবে না সে, এই ব্যাপারে শিওর। মুখের ক্রিম মেখে আলতো করে চুল ছেড়ে নিল নিশি। ড্রেসিং টেবিলের চেয়ার থেকে উঠে বিছানা থেকে ওড়না নিতেই আহিল আটকে দিল তাকে। সকালের ঘুম চোখে এই মানুষটাকে একেবারেও তার ভালো করে দেখা হয়নি। তবে এই মুহূর্তে আহিলের হালকা লেপ্টে যাওয়া ভ্রুকুটি যুগলের কুচকানো দেখে বেশ অদ্ভুত রকম ভাবে ঘুমটা ছুটে গেল নিশির। বেহায়ার মতো বারবার চোখ চলে যাচ্ছে ঠোঁটের দিকে। ঠোঁটের কোণার ঠিক বাঁ দিক থেকে কিছুটা নিচে লাল হয়ে আছে বেশ। কেন যেন এই লাল হয়ে থাকা জায়গাটার জন্য বারবার দেখতে ইচ্ছে করছে অসভ্যটাকে। ইস, কি হয়েছে গলাটা। বারবার করে বলি নিশু একটু কেয়ার হও নিজের প্রতি। কেউ গয়না গায়ে অমন করে উপর হয়ে ঘুমায়। ছাপে ছাপে দাগ পড়ে কালশিটে হয়ে আছে। কেউ দেখলে নিশ্চিত ভাববে আমি বউ পিটাই। এত রাগ লাগছে না, কি বলবো। এইভাবে তাকিয়ে আছো কেন? তোমার কোনো রাইট নিজেকে কষ্ট দেবার, বুঝেছো? প্রথম কথাগুলো রাগ নিয়ে বললেও
এবার যেন রাগটা নিভে গেল দপ করে। এই মেয়েটা যে একটু একটু করে সব কিছুতেই তার কর্তৃত্ব ফলাও করছে। মেয়েটার ওপর এখন ঠিকঠাক করে রাগটাও যে করতে পারে না সে। সব ফিকে ওর এই দৃষ্টির কাছে। কি নাতবো, এত বেলা অবধি ঘুমালে চলবে? শাশুড়ি এদিকে একলা মই মেলে ঠেলে, আর তুমি স্বামী নিয়া সকাল 9টা সেবার ঘর থেইকা বাইর হও। এ কোন দেশের শিক্ষা দিল মা বাপে? আহ আম্মা, চুপ থাকো আশরাফ। তোর পুলার বউ ছোট আমি জানি, মাইয়াদের বিয়া হয়ে গেলে বয়স কি? হ্যাঁ, আমারে বয়স শোধাইস না। দুনিয়াতে তোর পোলার বউয়ের বয়স খালি কম না, এর চেয়ে ছোট ছোট মেয়েরাও সংসার সামলাইতাছে। আহিল নিশিকে নিয়ে একসাথে রুম থেকে বের হলেও ড্রয়িং রুম থেকে ফের ছুট লাগলো রুমের দিকে ফোন নিয়ে আসার জন্য, যার দরুন তার দাদির প্রথম দফার ভাষণ থেকে সে বঞ্চিত প্রায়। ফোন অন করতে করতে ডাইনিং টেবিলের দিকে আসা মাত্রই বেশ চড়াও হলেন তার উপর। দফায় দফায় ঝড়ঝড়সা বয়ে যাবার পর খাবার পর্ব শুরু হলো সকালের। শিমুল তুই বস, আজকে নাতবো খাবার পরিবেশন করবে সবাই রে। কি নাতাশা, বসে আছো কেন? জামাইয়ের সাথে 3 বেলা বসে বসে শুধু খেতে জানলেই চলবে না, লোকজনকে পাত পেড়ে খাওয়াতেও শিখতে হবে। শ্বশুর বংশের একটা নাম আছে, তাদের মান আছে। প্রতিটা কাজ করার আগে সেই নামের তসবিহ জপে নিবা। নিশি নির্বিকার উঠে গেল আহিলের পাশ থেকে। এবার আর চার চোখের চোখাচোখি হলো না। পিনপতন নীরবতার মাঝখানেই শ্বশুরের ইশারায় দাদি শাশুড়িকে ক্রস্ত হাতে পাত বেড়ে দিলেন। এতদিন ঠিকঠাক শ্বশুরবাড়ি মনে হচ্ছে এটাকে, ঠিক টিভি সিরিজের মতো। তবে ব্যাপারটা নিশিকে একবার বললেই হতো, এত কথার তো কোনো দরকার ছিল না। খালি পেটে কথাগুলো ঠিক হজম হতে চাইছে না, কান্নাগুলো গলার কাছে বমির মতো দলা পাকিয়ে আসছে যেন। নিশি প্রাণপণে চেষ্টা করছে আটকে রাখার, এই প্রচেষ্টায় যেন ভেতরটা কবলে খাচ্ছে কান্নাগুলো। সবাইকে পরিবেশন করে দাদির পাশেই দাঁড়িয়ে রইল নিশি। ওনার নির্দেশ মতোই কাপা কাপা হাতে সবার পাতে খাবার তুলে দিয়েছে সে। দাঁড়িয়ে আছো কেন? সবাইকেই খাবার দেওয়া হয়ে গেছে, আসো এখানে। আ ফার্স্ট, কিছুটা রাগ নিয়েই চেঁচিয়ে বললেন কথাখানা আহিল। নিশি পাশে মজা বসা মাত্রই একে একে তার পছন্দ মতো করে প্লেটে তুলে দিচ্ছেন সে। নিশি খাবার মুখে দেবার পরে আহিল খাবার সহ চামচ তুলেছে মুখে। বেশ কয়েকদিন ধরেই বাদিকের কাঁধের ব্যথাটা আর কোমর ব্যথাটা বেড়েছে নিশির। মেডিসিন নেওয়া সত্ত্বেও মনে হচ্ছে না কেন কোনো কাজ হচ্ছে। সারাক্ষণই একটা চিনচিনে ব্যথা বয়ে বেড়াতে হচ্ছে তাকে। ম্যাম, আপনাকে বড় ম্যাডাম ডেকে পাঠিয়েছেন। সবেমাত্র রান্নাঘর থেকে এসেছে সে। দাদি নিজে রান্নাঘরে চেয়ার নিয়ে বসে নির্দেশনা দিয়ে দিয়ে রান্না করিয়েছে তাকে। বেশ বড় সড়ো দীর্ঘশ্বাস ফেলে পিঠ থেকে হট ওয়াটার ব্যাগটা সরিয়ে সার্ভেন্টের পেছন পেছন চলে এলো। কি নাতবউ, খালি খালি ঘরে থাকবার চাও কেন? সামাজিকতা বুঝো না নাকি? একশইরা হলে তো চলবে না। তাই ভাই, এতদিন হইল আসছি, একবারও তো জিজ্ঞেস করলা না। দাদি আপনার স্বাস্থ্য ভালো তো? কিছু লাগবে নাকি? নিশি মুখে একটা ফিকে হাসি টেনে দাদির পাশে গিয়ে দাঁড়ালো। আসলে দাদি, আমার মা বা দুজনেই নিজেদের কর্মক্ষেত্রে ব্যস্ত। বোঝাবার পর থেকেই রেখে দেওয়া মেয়েদের আন্ডারে বড় হয়েছি। মায়ের সাথে সেরকম ভালো সময় কাটিয়েছি বলে খুব একটা মনে পড়ে না। তাই হাতে ধরে ভুল ত্রুটি ধরিয়ে শিখিয়ে পড়িয়ে নেবার মতো কেউ ছিল না। নিজের মতন করে নিজে যতটুকু বুঝেছি ততটুকুই শিখেছি। কিছুক্ষণ থেমে নিশি ফের শুরু করলো,
তবে আপনি আমাকে নিজের মতো করে শিখিয়ে দিয়েন দাদি। নিশির কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে রইল দাদি। পরোক্ষপক্ষে দোষ আসলেই এই মেয়ের নয়, সে তো শেখার সুযোগই পায়নি। আজকালকার মা বাপেরা টাকা ছাড়া কিছু না বুঝলে সন্তানের যা হয় আর কি। শিমুল, তোর পোলার বউ কিন্তু কথায় ভারী লক্ষ্মী, বলেই নিশির কপালে চুমু দিলেন। সোমনাথ বউ, আমি মানুষ খুব একটা বালানা, আমার কথায় ফের ফের হলে খালি মুখ ঝামটা দেই। এইবার সে যেই হোক, ভাইবা দেখো ট্রেনিং নিবা কিনা। কথাখানা বলেই নিশির হেসে উঠলেন তিনি। তার সাথে শিমুল বেগম, নিশিও যোগ দিয়েছেন নতুন উদ্যমে। সারাদিন তিনজন মিলে বেশ আড্ডা দিয়েছে। বিকেলের দিকে আরফি ফেরার পর চারজন মিলেই খেতে বসেছে। আহিল আর আশরাফ সাহেব দুজনেই আপাতত আউট অফ ঢাকা আছেন সন্ধ্যা পর্যন্ত। তার জন্যই দুপুরের খাবারের তাগিদে ছিল কম। সারাদিন ঠিক ঠিক থাকলেও সন্ধ্যের দিক থেকেই মাথাটা বেশ ঝিম ধরে আছে। চোখের পাতাগুলো বেশ জ্বলছে। পানি ছিটিয়েও কাজ হচ্ছে না। ঘুম প্রয়োজন বোঝা সত্ত্বেও চোখ জ্বালা পোড়ার জন্য বন্ধ রাখা যাচ্ছে না। বিছানায় গড়াগড়ি খেয়ে কিছুক্ষণ পর স্টাডি রুমের দিকে চলে গেল। এর মধ্যেই আরফি তাকে খুঁজে নিয়ে নিজের সমস্যা সহ বই নিয়ে বসেছে। রাত 9টা অবধি আরভিকে পড়া দেখিয়ে ড্রয়িং রুমে যাওয়ার কিছুক্ষণ পরই আহিল এবং আশরাফ সাহেব চলে এলেন। সে ড্রয়িং রুমে না বসে সরাসরি রুমে চলে গেল। নিশিও অগত্য তার পেছন ছুটল, কিন্তু আহিল নির্বিকার এবং ভাবলেশীন। এক হাতে গলার দিক থেকে শার্টের বোতাম খুলতে খুলতেই ব্যাগটা ডিভানের উপর রেখে দিল। ফ্রেশ হবার জন্য জামা কাপড় বের করতে যাওয়ার আগেই নিশি সব গুছিয়ে বিছানায় রেখে দিল। এক পলক সেদিকে তাকিয়ে তোয়ালে নিয়ে একেবারে গোসল সেরেই বেরিয়েছে। আহিলকে এমন চুপচাপ দেখে নিশির বেশ উৎকুশ লাগছে। হঠাৎ করে এমন ভাবে চুপ হয়ে আছে কেন? অস্থির হয়ে আহিলের আগে পিছে হাঁটছে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। জড়তা কাজ করছে খুব। রাতের খাবার আর নিশিকে পরিবেশন করতে হলো না। পরিবেশনের ব্যাপারটা নিয়ে যদিও দাদি এখন খুব একটা ঘাটায় না, কিন্তু আজ খুব ইচ্ছে করছিল অসভ্যটাকে আর আব্বুকে নিজের করা রান্নাগুলো নিজ হাতে পরিবেশন করে দিতে। কিন্তু কোনো কেন যেন শরীর চলছে না। চুপচাপ নিজের জায়গায় বসে বসেই সব দেখে গেল। খাবারের শুরুতেই নিশির রান্নার ব্যাপারটা নিশির অনুরোধের কাছেই চেপে যাওয়া হয়েছে। সবার মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া না থাকলেও সর্বোচ্চ ইতিবাচক কোনো প্রতিক্রিয়া ছিল না। সবার স্বাভাবিক খাওয়া দাওয়া দেখে নিশি চিন্তিত হলো যে আর যাই হোক খাওয়ার উপযোগী হয়েছে, কিন্তু অসভ্যটা প্রতিপদই একবার প্রথমবার মুখে দেবার পর থেমে থেমে খাচ্ছে। নিশির খুব ইচ্ছে করছে জানতে খাবারগুলো কেমন হয়েছে, কিন্তু জিজ্ঞেস করতে পারলো না। টেনশনে তার খাওয়া খুব একটা হলো না। যদিও বা দুপুরের সবাই বলেছিল রান্না ভালো হয়েছে, কিন্তু যাকে ভেবে এত কিছু, তার একটা কথা শোনার জন্য অস্থির সেই নীরবতা পালন করছে না। মনটাই খারাপ হয়ে গেছে নিশির। খাবার শেষ করার পর আরফি আর দাদি মিলে নিশির রান্নার ব্যাপারটা খোলাসা করেছেন। কথাটা শুনে আহিল একবার নিশির দিকে তাকাতেই নিশি খুব উৎসাহ নিয়ে চোখে জল মেলালো, কিন্তু আহিল ফোন এসেছে এমন একটা ভাব করে সে উঠে চলে গেল। নিশি আশাহত হতে হতেও নিশি নিজেকে সামলে নিল। আশরাফ সাহেব খুশি নিশিকে 5,000 টাকা দিলেন। মোটামুটি আনন্দময় একটা ডিনারের পর যার রুমে চলে এলেন। রুমে ঢুকে নিশি আরেক দফায় অবাক হলো। পুরো ঘর অন্ধকার করে আহিল শুয়ে আছে বিছানায়, কপালের ওপর ডান হাত ঠেকিয়ে।
পা টিপে টিপে আস্তে করে বিছানায় উঠে আহিলের বুকের বা পাশটায় মাথা রাখলো খুব স্বর্ণপর্ণে। কি ব্যাপার, হঠাৎ এ ঘরে? আজকে আরফির কাছে ঘুমাতে গিয়েছে দাদি। আহিল আর কথা বাড়ালো না। কি বা বলবে কথা। আহিলকে চুপ করে থাকতে দেখে নিশি ফের বলতে শুরু করলো, আপনার কি হয়েছে? কিছু না। তাহলে আপনি চুপ করে আছেন কেন? ঘুম পাচ্ছে। আর কিছু বলল না আরভি। চুপচাপ নিজের বালিশে সরে এসে শুয়ে পড়লো। কেন যেন হুট করেই তার কান্না পাচ্ছে বেশ। ইচ্ছে করছে অসভ্যটাকে চিরে কুচি কুচি করে ফেলতে। এত কেন অসভ্য সে? কে অধিকার দিয়েছে তাকে এত বড় অসভ্য হবার? আর শোবে না তার বুকে এক ফোঁটাও না, তিল পরিমাণও না। আই হেট ইউ অ্যান্ড আই অলসো গন্না ইট ইউ। চোখটা সবে মাত্র লেগেছে। একদম বিরক্তিকর বিচ্ছিরি ভাবে উনি আমাকে আস্তে করে ডাকতে ডাকতে তুলে দিলেন। আলোর জন্য ভালোভাবে তাকাতে পারছি না, চোখে বিচ্ছে যেন। পুরোপুরি চোখ খুলে ধাতস্থ হবার পর নিজেই নিজের মুখ থেকে গুংরানির মতো আওয়াজ শুনে অবাক হয়ে গেলাম। আরো অবাক করা বিষয় হচ্ছে আমি চাইতেও সেটা কন্ট্রোল করতে পারছি না। একটু নাড়াচাড়া করতেই সারা গায়ে একটা বিষণ্ণভাবে শীতল ব্যথা অনুভব করলাম। কিন্তু আহিল তখনও নিশির সাথে কোনো কথাই বলছে না। পাটা নেড়ে চেড়ে দেখছে বেশ ফুলে ফেপে উঠেছে। পায়ের পাতাও মাঝারি ঠান্ডা, জ্বর আসার পূর্বাভাস যাকে বলে। পায়ের নিচে অ্যাডজাস্টেড পিলোটা সেট করে দিয়ে বেড সাইড টেবিল থেকে গরম দুধ সহ হালকা খাবারের ট্রেটা বিছানার উপর দিয়ে বসলো। দুধ পাউরুটি একসাথে বাটিতে মিশিয়ে চামচটা নিশির মুখের সামনে দিতেই এসে কিছুটা পিছিয়ে গিয়ে মুখ বাঁকিয়ে নিল। আহিল ভাবলেশীন ভাবে আর চামচটা বাটিতে রেখে ফের মুখের সামনে ধরার পর মিশি এবার হাতটাই মুখের সামনে থেকে সরিয়ে দিল। তন্নন থমকে চোখ মুখ লাল হয়ে এসেছে তার। অসভ্যটা তাকে দয়া করছে। কিভাবে সে নিজেকে গোংরানিটা যেন মৃদুমন্দ আরো বেড়ে গেল। আমি নিজের হাতে খেতে পারবো। আহিল চুপচাপ একটা দীর্ঘশ্বাস ফেলে বাটিটা নিশির দিকে এগিয়ে দিল। বাটিটা কোলের ওপর নিয়ে মিশিয়ে ঝরঝর করে কেঁদে দিল। বললেই তাকে দিয়ে দিতে হবে, জোর করে নিজে খাইয়ে দিতে পারলো না। উনি আমাকে আর আগের মতো ভালোবাসে না, এসব ভাবছে আর কাঁদছে। আর আহিল চুপচাপ বুকে দুহাত গুজে সব কিছু দেখছে। তারপর কিছুটা জোর করেই নিশির কাছ থেকে বাটিটা নিয়ে নিল। কাঁদছো কেন? কান্নার মতো কি কিছু হয়েছে? কি হলো? একে তো ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছো না, তার উপর কেঁদে যাচ্ছ। আপনি আমার সাথে এমন কেন করছেন? কি করেছি আমি? এই যে ঠিক মতো কথা বলছেন না, রাগ করে আছেন। কেন রাগ করেছি আমি? তুমি আমার রাগটাই বুঝতে পারো, কেন রাগ করি সেটাই বুঝতে পারো না। কতবার ফোন দিয়েছি আজকে, কতবার চেক করেছিলে? একটা বার ফোন রিসিভ করে তো মানুষ ব্রিফিংটাও দেয় নাকি? আর ফোন কি বেডরুমে ফেলে সারা বাড়ি টু টু করার জন্য দিয়েছি? হাজারবার বলেছি ফোনটা নিজের কাছে রাখবে, আমার টেনশন হয় না। তা তুমি কি করবে? আমার আজকাই তো আমার টেনশন বাড়িয়ে দেওয়া। আজকে বিকেলে চেক আপের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি কদিন ধরে তোমাকে বলে আসছি একবার বলবে একটু, তা করবে কেন? তুমি তো রান্না বান্না মজলিস নিয়ে ব্যস্ত। হাতে গলায় তেলার ছিটা আর ছেঁকার দাগ কি এগুলো? হ্যাঁ, এখন তো পা ফুলেছে, একটু পর জ্বর আসবে। সারাদিন সিঁড়ি দিয়ে ওঠানামা, টু টু করে বেড়ানো। এই তুমি কি সুস্থ? ডক্টর কি বলেছিলেন তোমাকে? সিঁড়িতে কই ওঠানামা করি সারাদিন। ওই রাতেই তো একটু দাদির কাছে ঘুমাতে যাই মিনমিন করে।
আমি তো যখন দাদিকে ম্যানেজ করেছিলাম সব কিছু বুঝিয়ে, তুমি মাঝখানে পাকনামিটা করতে গেলে কেন? এখন চোখের নিচে যে কালি ফেলেছ না ঘুমিয়ে, সারাদিন দাঁড়িয়ে থেকে বাহারি রান্নাবান্না। ডক্টর তোমাকে হাঁটাহাঁটি কম করতে বলেনি? কি বলেনি? কথা বলো না কেন? রাতের মেডিসিন নিয়েছো, দুপুর 12টার দিকেই যেই মেডিসিন ওটা, তা নিবে কেন? সাধু সাজো, সাধু। আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করো না নিশি। ডোন্ট ডেয়ার টু ক্রস। রান্না করতে আমি করেছি, কিন্তু দাঁতে দাঁত চেপে স্টপ। নিশি আর কিছু বলল না। ফোপাতে ফোপাতেই খাবারটুকু শেষ করে হালকা পেন কিলার সহ রাতের মেডিসিন নিয়ে নিল। এদিকে আহিল বিছানা পরিষ্কার করে সব সেন্টার টেবিলের ওপর শিফট করে নিল। নিশি ওয়াশরুম থেকে ফিরে নিজের বালিশেই চুপ করে শুয়ে পড়ল। এবার আর আহিল লাইট অফ করলো না, কারণ সে তো জানে তার প্রিয় তার অন্ধকারে অস্বস্তি হয়। বেড সাইড লাইটগুলো অফ করে দিয়ে কপ পাওয়ারের সেন্ট্রাল লাইটটা অন করে বিছানায় চলে গেল। তোমার সাথে রাগ মানেই আলটিমেটলি লস। আমার মাথা মুন্ডু কিছুই বোঝে না। আর মাঝখানে এত ফাঁকা করে কোনায় গিয়ে শুয়েছো কেন? কতবার না বলেছি মাঝখানে ফাঁকা রেখে ঘুমালে শয়তান ঢুকে পড়ে। পেছন থেকে নিশিকে জড়িয়ে ধরে কানের পাশটায় চুমু খেয়ে বলল, উফ গরম লাগছে, আর খুব গরমও পাচ্ছে। ডিস্টার্ব করবেন না তো? আহিলকে ব্যঙ্গ করে কথাটা বলে আহিলের দিকে ঘুরে আবার তার বুকেই মুখ গুজে শুয়ে পড়ল। আচ্ছা তাই নাকি? কিসের ঘুম এখন? কোনো ঘুম চলবে না। আগে 3 রাতের সন্ন্যাস যোগ কাটিয়ে নেই। হুম, আমি না অসুস্থ। আমার হাতে ছ্যাঁকা, গলায় তেলের ছিটা, পা ফোলা, চোখের নিচে কালি। আর বলতে পারল না নিশি। আহিল বলার সুযোগটুকুই দিল না। ঠোঁটে ঠোঁট কথা বলায় যে ব্যস্ত তারা। আমার আর নাজমুল মানে নিশির বাবার পরিচয়টা এক পাবলিক লাইব্রেরি থেকে। আমি তখন সবেমাত্র কলেজে পা দেওয়া উচ্ছ্বাসিত এক তরুণী, অনেকটা নিশির মতোই বলা চলে। তবে তার থেকেও আমি খুব চনমনে স্বভাবের ছিলাম। পরিবারের সবাই আমাকে নিয়ে তটস্থ। তারপর কিছুটা হেসে ফের বলতে শুরু করলেন, মুমতাহার, চুটিয়ে প্রেম করেছি দুজনে লুকিয়ে লুকিয়ে। এদিকে নাজমুল বিদেশে যাবে 2 বছরের জন্য, কি একটা কোর্স, ঠিক মনে নেই। সে তখন তার দুলাভাই আর আপার কাছে থাকতো। আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছে তারই ছেলেবেলায়। সেই থেকে আপার দুলাভাই তাকে আগলে রেখেছেন। কাগজপত্র এসেছে সবে, ভিসা এখনো হয়নি। অমনি আমার রোগ চেপে গেল বিয়ের। নাজমুল বরাবরই চুপচাপ আর মাটির মানুষ। আমার গোয়ার তুমি দেখে সে কিছুটা বাধ্য হয়ে রাজি হয়ে গেল। তারপর 25শে মে এর এক সকালে সবার অগোচরে আমরা বিয়ে সেরে ফেলি, তার কিছু বন্ধু বান্ধবের সহচর্যে। এরপর থেকে আমাদের দিনগুলো রঙিন হতে লাগলো আরও বেশ। ডানা ঝাপটে তার সাথে শহরের আনাচে কানাচেতে চষে বেরিয়েছি। এর মধ্যেই তার ভিসার তারিখ হলো। সে এম্বাসিতে উপস্থিত হয়ে ভিসা নিল। তার চলে যাওয়ার দিন 7 আগে জানতে পারলাম আমরা মা বাবা হতে চলেছি। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে মুমতাহার ফের বলতে লাগলেন, তখনও আমাদের কথা 2 পরিবারের কেউ জানে না। আর নাজমুলের বিদেশে যাওয়ার ইচ্ছাটাও অনেক দিনের। ভেবে দেখতে গেলে এই সব কিছুই আমার অধৈর্যহীনতার ফল। এর মধ্যে শুধু শুধু মানুষটাকে ভোগাই কি করে? অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে পাঠিয়ে দিলাম। দুজনের কেউই কোনো কুলকিনারা ভেবে পায়নি। এদিকে দিন গড়াচ্ছে। তারপর নিজে থেকেই ডক্টরের সাথে কথা বলে। আর বলতে পারলেন না মুমতাহার। কিছুটা সময় চুপ করে রইলেন। তবে নাজমুল জানে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তারপর থেকেই নিজেকে সহ্য করতে পারতাম না।
নাজমুল প্রায় ঠিকই লিখতো, চিঠি লিখতো, কিন্তু আমি কোনো উত্তর লিখতাম না। বাসা থেকে বিয়ের চাপ দিলে নিজেকে খুব করে গুটিয়ে নিলাম। 1 বছরের মাথায় ছুটিতে নাজমুল ফিরে এলেন পাগলের মতন। এসেই শুনতে পেলেন আমার বিয়ের তোড়জোড় চলছে। আমাদের দেখা হলো, কিন্তু আমি আর তার সাথে কথা বলতে পারলাম না। কেন যেন ওর দিকে তাকালেই একটা ছোট্ট বাচ্চার অবয়ব মনে ভাসতো। নিজেকে খুশি মনে হতো। আমার এই অবস্থা দেখে তার আর ফেরা হলো না। আল্লাহ হয়তো সহায় ছিলেন। বেশ কিছুদিনের মধ্যেই তার বর্তমান চাকরিটা মোটামুটি পোস্টে তার জয়েনিং হয়ে গেল। তারপর আপা দুলাভাইকে বুঝিয়ে শুনিয়ে আমাদের বাসায় পাঠালাম। বাড়িতে ভাই বোনের মধ্যে ছোট বিধায় একটু বেশি আদরের বড় হয়েছি বলা চলে। আমার বড় ভাবি এই ব্যাপারে একটু আকটু জানতো, কিন্তু হঠাৎ করেই আমার এহেন পরিবর্তনে সবাই দিক বেদিক শূন্য শূন্য বলা চলে। বাসায় বিয়ের প্রস্তাব মেনে নিয়ে আমাদের বিয়ে দিলেন। নাজমুল আমাকে নিয়ে প্রথম দিনই আলাদা বাসায় উঠলেন। আমাদের এতদিনের সাধনার সংসার, কিন্তু আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না। মাঝে মধ্যে ওর সাথেও খারাপ আচরণ করতাম। সমস্যাগুলো আরও বেশি করে বাড়লো। ঠিকঠাক ঘুমাতে পারতাম না। আজে বাজে ভয়াবহ স্বপ্ন দেখতাম। ডাক্তার নাজমুলের মুখে সব কথা শুনে ফের আমাদের বাচ্চা নেবার কথা বললেন, কিন্তু আল্লাহ সহায় হলেন না। স্বাভাবিকভাবে কোনো কিছুই হচ্ছিল না। ব্যাপারটা আমাকে আরও ভোগাতে লাগলো। মনে হতো আমার পাপের ফল আমায় দিচ্ছেন। আমি আর কখনো মা হতে পারবো না। নিজের ওপর রাগ ঘৃণা থেকে নিজেকেই বারবার আঘাত করতাম। নাজমুলের সেই অসহায় দৃষ্টিটা এখনো আমার চোখে ভাসে। আমি বুঝতাম সব কিছু, কিন্তু তারপরেও নিজের অপরাধবোধের কাছে নিজে অসহায় ছিলাম। ওকে কোনো কিছু বলতেও পারতাম না। ভয় হতো যদি আমায় ছেড়ে চলে যায়। আমার এই অবস্থা দেখে সে এক বৃদ্ধ মহিলাকে নিয়ে এলেন আমার দেখাশোনার জন্য। আফাটার তার নিজেরও কাজ আছে। তারপর ডাক্তার আমাদের টেস্ট টিউব প্রসেস অ্যাপ্লাইয়ের জন্য সাজেস্ট করলেন। প্রথমবার মিস ক্যারেজের পর দ্বিতীয়বার কনসেপ্ট প্রসেসিংটা সাকসেসফুল হয়। আমি তখন শারীরিক মানসিক দুইভাবেই বিধ্বস্ত। রাতে ঘুমাতে পারতাম না। স্বপ্নদোষ হতো খুব। কেমন ভয় ভয় লাগতো। 7 মাসের মাথায় এক রাতে ছাদে চলে গেছি একা একা ঝাঁপ দেবার জন্য। মনে হতো নিজের মস্তিষ্ক আর দেহকে আলাদা করে রাখি। খুনি শব্দটা বড্ড তাড়া করতো। নিশির জন্ম আমার প্রেগন্যান্সির 8.5 মাসে। অনেকটা প্রিমাচুর বেবি বলা চলে। আপা এখনো বলেন নাজমুল সেদিন নিশিকে কোলে নিয়ে অনেক কেঁদেছেন। মেয়েটা সেই ছোট্ট থেকে খুব স্ট্রাগল করেছে আহিল। তার কাছে যেতাম না ঠিক মতো, খাওয়াতাম না। ওকে দেখলে আমার ভেতরটা হু হু করে উঠতো। সব কিছু ঠিক থাকলে আমার আরও একটি বাবু থাকতো, কিন্তু আমি সব শেষ করেছি আমি নিজ হাতে। আমি খুনি। এই শব্দগুলো আমাকে তাড়না করলো খুব। নিশিকে আমার জন্য ছোট থেকেই পাউডার মিল্ক খাওয়ানো হয়েছে। মেয়েটা যখন কাঁদতো তখন পর্দার আড়ালে লুকিয়ে দেখতাম, কাছে যেতাম না। ওর প্রথম প্রথম কোনো কিছুতেই আমি নেই, কোনো ভালো স্মৃতিতেও নেই। আমি সব সময় নিজেকে ওর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। আর মেয়েটা ততই আমার আশেপাশে ঘুরঘুর করেছে, কেঁদেছে। কথা যে আটকে আসছে ওনার তা আহিল খুব ভালো করেই বুঝতে পারছে। এখন বুকটা খুব হু হু করে ওঠে জানো। মেয়েটা আমার সেই পেটের থেকেই স্ট্রাগল করে এসেছে। ও ওর বাবার খুব সাধনার ধন। ওদের বাপ মেয়েকে আমি খুব ভুগিয়েছি, খুব। নিশিকে তুমি দেখে রেখো বাবা। নিজের ছেলের মতো ভাবতে পেরেছি বলেই এত কিছু তোমায় বলতে পেরেছি বাবা। আমি 3জন মানুষের কাছে খুবই অপরাধ করেছি বাবা, খুব অপরাধ করেছি।
উত্তরে আহিল কিছুই বলতে পারলেন না, চুপচাপ শুনে গেলেন সব। কিন্তু মুমতাহার সে কেসে আশ্বস্ত করলেন তার দায়িত্ব সে হৃদয় দিয়ে পালন করবে। সেখানে কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে পড়ল আহিল। মুমতাহার তখনও বসে হাউমাউ করে নিঃশব্দে কেঁদে যাচ্ছে সে। ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে তার। মেয়েকে সেদিন হাসপাতালের বেডে দেখেই এই জ্বলনি শুরু হয়েছে তার। খুব ইচ্ছে করে দুহাতে করে আগলে ধরে রাখতে। খুব। মুমতাহার বেগমের বুটিক হাউজের সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে। রাস্তা প্রায় ভাঙাচোরা। কিছুটা হেঁটেই গাড়িতে উঠতে হবে তার। আনমনা উঁচু নিচু তে হাঁটতে গিয়ে আহিল সামলাতে পারল না। খুব বড়সড় হোঁচটের ফলে পায়ে বেশ ব্যথা হলো তার। সেখান থেকে কোনো রকমে বের হয়ে অফিসে যাওয়ার কথা ভাবলেও বাড়তে থাকা ব্যথার কাছে নিরুপায় হয়ে হাসপাতালে যেতে হয়েছে অগত্যা। ডান পায়ের গোড়ালিতে লিউকো প্লাস্টার বাঁধিয়ে বিছানায় শুয়ে শুয়ে নিশির হম্বি দেখে যাচ্ছে সেই কখন থেকে পিচ্চিটা কেমন কোমরে হাত দিয়ে আঙ্গুল নাচিয়ে নাচিয়ে বকে যাচ্ছে। একেবারে গিন্নি গিন্নি ভাব। এত বড় কবে হয়ে গেল পিচ্চিটা। নিশু অনেক বকছে তো, এখন একটু আদর করে দাও, এদিকে আসো বলেই নিশিকে বাহাতে নিজের কাছে নিয়ে এলো হাত টেনে। কিসের আদর? হ্যাঁ, চোখ কই থাকে আপনার? দেখে হাঁটতে পারেন না? এত কেয়ারলেস কেন আপনি? এবার নিশির কথায় আহিল চোখ পিট পিট করে তাকালো। একটু বেশি বলে ফেলছো না? মোটেই না, এতেই এমন। আর আমাকে যে বলেন সব সময় খিটিমিটি করে কথা বলেন তখন। ও রিভেঞ্জ, ওকে ক্যারি অন যান বলেই নিশিকে ছেড়ে দিয়ে আয়েশ করে মাথায় পেছনে দুহাত রেখে নিশিকে দেখতে লাগলো। মেয়েটা একেবারে টিট ফর টেট, সুযোগ পেলেই মক্ষম ঘা বসায় একেবারে। আহিল যা যা বলে, চেঁচামেচি করে, তাই তাই বলে এখন সে শোধ নিচ্ছে। কে বলল এই মেয়ে বড় হয়েছে? কেমন পিচ্চিদের মতো গলা উঁচিয়ে শোধ নিয়ে যাচ্ছে। আহ জান, হাঁপিয়ে গেছো তো, একটু পানি খেয়ে নাও আগে। আপনি এমন ডন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছেন কেন? আমি এত কষ্ট করে বকছি, কই মুখটাকে কাচুমাচু করে রাখবে তা না। এই রে, একদম ভুলে গেছি বলে আহিল কিছুটা অভিনয় করে নিশিকে ফের পানি খাওয়ার কথা বলল। এবার নিশি কিছুটা হাঁপ ছেড়ে ডিভানে বসে পানির গ্লাসটা নিয়ে খেতে লাগলো। আহিলের একদম পেট ফেটে হাসি বেরোতে চাইছে নিশির কথাবার্তায়। মেয়েটা কখন কি করে বোঝায় একেবারে দায়। তবে আগের মতো চঞ্চলতাটা একেবারে কমে গেছে। কেমন চুপচাপ উদাসীন থাকে, আবার কখনো খুবই প্রাণোচ্ছল। এখন আর ওর সাথে রাগারাগি চেঁচামেচি করতেও আহিলের ভালো লাগে না। এই তো কিছুদিন আগেরই কথা, পার্টিতে নিশি ইনজুরি পা নিয়ে সেমি হিল শো ক্যারি করেছে। শাড়ি পরাতে আহিল খুব একটা বুঝতে পারেনি, কিন্তু রাতে বাড়ি ফেরার আগেই তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে এই পা ব্যথার জন্য। অতিরিক্ত পেইনের জন্য ডক্টর ফার্স্টে পেইন কিলার সাজেস্ট করলেও ওর অবস্থা দেখে ইন্টেন্স ইনজেকশন পুশ করতে বাধ্য হয়েছে। সে রাতে আহিলের কোলে চড়েই নিশি বাড়ি ফিরেছে। সে রাতে আহিল কিছু না বললেও পরের দিন নিশির সব হিল সেমি হিল শোগুলো প্যাকেট করিয়ে সার্ভেন্ট দিয়ে ওয়াশরুমে শিফট করিয়েছেন। ডক্টর না করার পরেও কেন পড়েছে জিজ্ঞাসা করতেই সে গাল ফুলিয়ে উত্তর দিল, এমনিতেই যেখানে যায় সবাই তাকে পিচ্চি বাচ্চা বলে, টিস করে। তার উপর আহিলের সাথে হাইটের তার বেশ ভালোই ডিফারেন্স। সেই ডিফারেন্স মেনটেন করতেই তার এই কাজ। সে রাতে আহিল তাকে প্রচুর বকেছে। বকা খেয়ে দুদিন তার পাশেও ভিড়েনি নিশি। মান ভাঙানোর জন্য ম্যাডামকে কম তেল মর্দন করতে হয়নি আহিলের। সেদিনের পর থেকে
খুব একটা আহিলের সাথে বাইরে বের হতে চায় না সে। খুব বলে কয়ে জোর করে নিয়ে বের হয়, কিন্তু আর কখনো কোনো পার্টিতে সে আহিলের সাথে যাবে না, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ সে। আজ 2 দিন যাবৎ বাড়িতে থেকেই আহিল অফিসের কাজগুলো দেখছেন। পায়ের ওপর প্রেশার না দেওয়ার জন্য ডাক্তার বারবার সতর্ক করে দিয়েছেন তাকে, কেননা এতে করে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। ল্যাপটপ নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসেছে আহিল। সেই কখন নিশিকে ডেকে পাঠিয়েছে, অথচ এই মেয়ের আসার কোনো নামই নাই। কি যে কাজ শেখে আল্লাহ জানে। মনে মনে আহিল এসব বিড়বিড় করতে করতেই নিশি রুমে এসে ঢুকলো। কি ব্যাপার, কই থাকো তুমি? দাদির কাছে ছিলাম আজকে। চুপ, আগে মেডিসিন নাও। এত কাজ কে বলছে আপনাকে শিখতে? হ্যাঁ। বারে, আমার বুঝি ইচ্ছে করে না? না, এত ইচ্ছে করতে হবে না। যখন যা লাগবে শুধু হুকুম করবে, তোমার কিচ্ছু করতে হবে না। নিশি আর কিছু বলল না, চুপচাপ আহিলের কোনো এর নিচে দিয়ে মাথা ঢুকিয়ে বাহুতে মাথা রাখলো। আহিল কিছুটা হেসে নিশির মাথার একপাশে চুমু খেয়ে ফের নিজের কাজে মত্ত হলেন। ল্যাপটপের কিবোর্ডের উপরে আহিলের আঙুলগুলো খুব দ্রুত চলছে। নিশি দুষ্টু হাসি হেসে তার আঙুলগুলো আহিলের হাতের মাঝে গলিয়ে দিল। আহিল কিছুক্ষণ থেমে হাত সামনেই লেখা চালিয়ে যাচ্ছে, কিন্তু খুব একটা দ্রুত হচ্ছে না। নিশি কাঙ্ক্ষিত রিয়াকশন না পেয়ে হাত সরিয়ে দিতেই আহিল আটকে দিল। এভাবে লেখা শেষ করে হাতের পিঠে গভীরভাবে চুমু খেয়ে ল্যাপটপ কোলের উপর থেকে সরিয়ে বন্ধ করে পাশের টেবিলে রেখে দিয়ে নিশিকে একদম চেপে ধরে শুয়ে রইল। পায়ের ব্যথাটা এখনো আছে? হুম। তাহলে কালকে ঘুমের মধ্যে পা ব্যথা করে কাঁদছো, কেঁদেছো কেন? নিশি কিছুই বলল না। কেই বা বলবে? অসভ্যটার কাছ থেকে কোনো কিছুই লুকানো যায় না, সব একেবারে তার তটস্থ। আচ্ছা নিশু, তুমি কেন সব কিছু আমাকে খুলে বলো না? নিজের সমস্যাগুলো তো আমাকে বুঝিয়ে বলবে নাকি এমন করলে হয়? উত্তরে নিশি পোষা বিড়ালের মতো আহিলের সাথে মিশে গিয়ে বুকে নাক ঘষতে লাগলো। মেয়েটার এমন করাতে যে আহিলের সারা গায়ের রক্ত হিমশীতল হয়ে যায় তা কি নিশি বুঝে? মাথার তালুতে ছোট্ট একটা চুমু খেয়ে নিশির পিঠে আলতো করে হাত ঘষতে শুরু করে দিল সে। বাহিরে মেঘ করছে, হয়তো এখনই ঝুমঝুম করে বৃষ্টি নামবে। হালকা ঠান্ডা বাতাস তাদের ছুঁতেই নিশি আরও সেধিয়ে গেল আহিলের বুকের মাঝে। মেয়েটা বড্ড বিড়াল স্বভাবের। নিশু, এই নিশু। হুম। কি হুম? এই মেয়ে নিশির দিকে ভালো করে তাকাতেই দেখলো ঘুমিয়ে পড়েছে বেশ। চোখের নিচের কালিয়ার চেহারার মলিনতা ব্যাপারটা যেন আহিলকে খুব কষ্ট দিচ্ছে। মেয়েটার ঘুমটা পুরোপুরি হচ্ছে না আজকাল। নিশিকে বুক থেকে সরিয়ে বালিশের ওপর শুয়ে দিয়ে গায়ে হালকা করে চাদর মুড়িয়ে দিল। নিজেও শুয়ে পড়লো পাশে। চারিদিকে আধার করে বৃষ্টি নেমেছে। বিছানা থেকে বারান্দা গলিয়ে মনোযোগ দিয়ে তা দেখছে আহিল। নিশি তাকে খুব ভাবায় আজকাল। খুব একটা মেয়ের জন্য তার মা সবচেয়ে বেশি কাছের। আর সেই জায়গায় নিশি বড় হয়েছে সার্ভেন্টদের কাছে। সে তার মার কাছ থেকে দেখেছে, কিন্তু তার থেকে কোনো আদর ভালোবাসায় সে পায়নি। ডিপ্রেশন ব্যাপারটা খুব খারাপ, খুব। না, আর কোনোভাবেই তার পিচ্চিটাকে কষ্ট পেতে দেবে না সে, কোনোভাবেই না। বিকেলের দিকে ঘুম ভেঙে গেল আহিলের। পাশে নিশি মুখ কাচুমাচু করে বসে আছে, আবার মিটমিট করে হেসেও যাচ্ছে। কি চলছে এই মেয়ের মনে কে জানে। আহিলকে চোখ খুলতে দেখে খুব লজ্জা পেল নিশি। নিশির এমন লজ্জার আগামাথা খুঁজে পেল না সে। পাশ থেকে জড়িয়ে ধরে আহিল নিজের কোলের ওপর বসিয়ে দিল নিশিকে। গুড আফটারনুন মাই হানি। নাকে নাক ঘষে গুড আফটারনুন, হোয়াই আর ইউ ব্লাসিং জান? আহিলের এমন প্রশ্ন শুনে যেন লজ্জায় আরও নতজানু হয়ে গেল।
এবার আহিল নিশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেড সাইড টেবিল থেকে ফোন নিয়ে টাইম দেখতে লাগলো। আজ বেশ বেশ ঘুমিয়েছে সে। কত কাজ বাকি। বাড়ি থাকলে যা হয়, সারা গায়ে অলসতা গেড়ে বসেছে যেন। শুনুন না, বলছি যে। বলো, শুনছি তো। নিশিকে কোলের মধ্যেই ঘুরিয়ে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসলো। আই থিঙ্ক আই অ্যাম প্রেগন্যান্ট। ও হোয়াট, বলেই নিশিকে ঘুরিয়ে একদম মুখোমুখি নিয়ে বসলো সে। শরীরের এই অবস্থা, তাছাড়া এত অল্প বয়সে আর কিছুই ভাবতে পারছে না সে। তুমি শিওর? তুমি শিওরই বা কী করে হলে? তার চেয়ে বড় কথা, কোনো কথাই ঠিকভাবে বলতে পারছে না আহিল। সব ভাবনা চিন্তা আর তার আউলিয়ে যাচ্ছে যেন। নিশু, এত লেট করছো কেন? হয়েছে তোমার? আসছি। রেজাল্ট কি সেই আগের বারের মতো পজিটিভ? কন্ট্রাকশন ঠিকঠাক ফলো করেছো তো? আহিল বিছানায় পা ঝুলিয়ে চুপচাপ বসে পড়ল। নিশি তার বরাবরই হাতে প্রেগনেন্সির কিট নিয়ে দাঁড়িয়ে আছে। আহিল হাঁটুতে দুই হাতের কোনোই ঠেকিয়ে মুখ ঢেকে বসে রইলেন কিছুক্ষণ। তারপর ফোন হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বারান্দায় চলে গেল। তোমার মান্থলি সাইকেলে কতদিন হলো মিস হয়েছে? 13 দিন। পাশ থেকে আহিল খুব গম্ভীর মুখে কথাটা বলল। আদার্স কোনো প্রবলেম লাইক মাথা ঘোরানো, খাবারে অরুচি? এই সমস্যাগুলো তো আমার আগে থেকেই হয়। আলাদা করে ওকে দেন। সিস্টার, আপনি ওনাকে নিয়ে এই টেস্টগুলো করিয়ে আনুন। আহিল নিশিকে আশ্বস্ত করতেই নিশি নার্সের সাথে বেরিয়ে গেল। মেয়েটা যে ভয় পাচ্ছে তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুই কি টেনজেস্ট? তোকে কিন্তু আমি আগেই ওয়ার্নিং করেছিলাম আহিল। চুপ যা কিছুক্ষণ, আমি নিজের চিন্তায় করে শেষ করতে পারছি না। নতুন করে তুই প্যারা দিস না প্লিজ। হসপিটাল থেকে বের হয়ে আহিল নিশিকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। বাইরে ডিনার করার জন্যে খুব জোরাজোরি করার পরেও কোনোভাবেই নিশিকে রাজি করাতে পারল না আহিল। রাতে অনেকটা বকে ধমকেই তাকে খাওয়ানো হলো, কিন্তু সেটা নিতান্তই নামের খাওয়া। সব কিছু ভেবে আহিল আর ঘাটালো না তাকে। ওয়াশরুম থেকে ফ্রেশ সবে মাত্র বিছানায় বসেছে আহিল। নিশি তার দিকে পিঠ ফিরে শুয়ে আছে। দরজার দিকের লো পাওয়ারের এলইডি লাইটটা অন রেখে বাকি সবগুলো লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দিল আহিল। নিশিকে নিজের পাশে ফিরিয়ে হালকা করে ভর ছেড়ে দিল তার ওপর। গলায় চুমু খেয়ে দুহাতে পিঠ আগলে নিজের আরও কাছে নিয়ে এলো তাকে। নিশির কোনো প্রতিক্রিয়া নেই। সে এক মনে আবছায়া সিলিংয়ের দিকে তাকিয়ে আছেন। আচ্ছা, আজকে হসপিটালের রিপোর্টটা যদি পজিটিভ আসতো, কী করতেন আপনি? নিশির আচমকা এমন ধাঁচের কথায় ঘোর ভেঙে গেল আহিলের। মেয়েটা একেবারে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। ভয়াবহ শীতল তার দৃষ্টি। আহিল নিশিকে বুকের ওপর নিয়ে শুয়ে পড়ে। যা হয়নি তার উত্তরও আমার কাছে নেই। ভাবনাটা কি হবে তা জানার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছায়নি। আমি জানি না তুমি যা জানো তা ভুল জানো। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।